আমরা এখন দেখব বিবিএস ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র। তো অধ্যায় আমরা দেখছিলাম কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। এই অধ্যায় থেকে গত যে ক্লাসটি করেছে এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, ওই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিও। আমরা আজকে এই লেকচার শিট শেষ করব। পার্ট বি তে একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যে অঙ্কটা আমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এই যে দেখো, এই যে এই অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি তোমাদের, যেটা অনার্স 2018 সালে এসেছিল। তো এই অঙ্কটা বিভিন্ন বার এসেছিল আর কি। 18 সালে ওটাই আবার পরে এই 6 নম্বরে, এটা হচ্ছে 2 নম্বরটাই আবার একটু মডিফাই করে 6 নম্বরে এটাতে এসেছিল, 21 সালে এসেছিল অনার্সে। আচ্ছা, এই অধ্যায় থেকে পার্ট বি অথবা পার্ট সি তে অবশ্যই অঙ্ক আসবে। পার্ট সির যে গত অঙ্কটা দেখেছি আমরা গত ক্লাসে, এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই তোমরা দেখে নেবে, আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু দেখি। দেখো, 2 নম্বরে বলা আছে আর এ কর্পোরেশন সেলস ভিসিআর। আর এ কর্পোরেশন ভিসিআর বিক্রয় করে। The corporation also offer its customer a 2-year warranty contract. এই কর্পোরেশন বা এই প্রতিষ্ঠান কাস্টমারদের অফার করছে 2 বছর ওয়ারেন্টি চুক্তিতে, অর্থাৎ যখন প্রোডাক্ট বিক্রি করে তখন কাস্টমারদের বলে দেয় 2 বছরের ওয়ারেন্টি আছে। আমরা যখন কোনো দোকানদারের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনি তখন দোকানদার আমাদের বলে যে ভাই কোনো সমস্যা নেই, 2 বছর ওয়ারেন্টি আছে, সমস্যা নেই। এইরকম এই প্রতিষ্ঠানটা যখন ভিসিআর বিক্রি করে, বিক্রয়ের সময় তার কাস্টমারদের বলে যে এই ভিসিআরটা আপনি নিচ্ছেন, এটা 2 বছরের জন্য ওয়ারেন্টি আছে। ঠিক আছে? তারপরে বলা আছে ডিউরিং 2017 সালে আর এ সোল্ড 15,000 ওয়ারেন্টি। এখানে আর এ সোল্ড মানে আর এ কর্পোরেশন বিক্রি করছে 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট। কত টাকা? 100 টাকা ইচ। 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করছে 100 টাকা করে। আচ্ছা, তো দ্য কর্পোরেশন স্পেন্ড, কর্পোরেশন কি করছে, খরচ করছে 2 লক্ষ টাকা সার্ভিসিং ওয়ারেন্টিজ ডিউরিং 2017। তো 2017 সালে বিক্রি করছে 15,000 ইউনিট ওয়ারেন্টি কন্ট্রাক্ট 100 টাকা করে। আচ্ছা, তো যখন কোনো কাস্টমারকে যখন আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি, সে প্রোডাক্ট তো কারোটা নষ্ট হয়, কারোটা ঠিক থাকে, তাই না? এরকম কিছু কিছু কাস্টমারের প্রোডাক্ট সমস্যা হয়েছে, আমরা সেগুলোকে মেরামত করে দিয়েছি। তো মেরামত তো এমনি এমনি হবে না, মেরামতের জন্য ব্যয় আছে, তাই না? যে মেরামত করে দেবে সেই ইঞ্জিনিয়ারের ব্যয় আছে, ইলেকট্রিসিটি ব্যয় আছে, পার্টস পাতি, ছোট খুচরা যন্ত্রপাতি ইয়ে আছে, খরচ আছে, তাই না? এইরকম মেরামত করে দেওয়ার সময় আমরা 2 লক্ষ টাকা খরচ করেছি। এই খরচের নামটা কি? এই খরচের নামটা এখানে বলা আছে সার্ভিসিং ওয়ারেন্টি। আমরা ওয়ারেন্টি সার্ভিসিং করে দিয়েছি 2017 সালে 2 লক্ষ টাকা। তাহলে এই কর্পোরেশন স্পেন্ড করছে, ব্যয় করছে, খরচ করছে 2 লক্ষ টাকা সার্ভিস মানে ওয়ারেন্টি সার্ভিসিং বাবদ 2 লক্ষ টাকা ব্যয় করেছে। তাহলে ঘটনা কি দাঁড়ালো এখানে? এদের পর্যন্ত আমরা কি বুঝলাম? যে আর এ কর্পোরেশন 15,000 প্রোডাক্ট, ওয়ারেন্টি প্রোডাক্ট বিক্রি করেছে কত? 100 টাকা করে 2 বছর ওয়ারেন্টিতে বিক্রি করেছে 2017 সালে। 2017 সালে সে ওয়ারেন্টি এক্সপেন্স বাবদ 2 লক্ষ টাকা ব্যয় করেছে। ওয়ারেন্টি বাবদ যে খরচটা হয়েছিল সে খরচটা 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে 2017 সালে। and it's it and it's and it is estimate that an additional টাকা 8 লক্ষ will be spent in the future to servicing the warranty. আবার এখানে বলা আছে যে 2 লক্ষ টাকা তো 2017 সালে ব্যয় করেছে, আর বলছে আরো আমরা অনুমান করছি, আরো অতিরিক্ত 8 লক্ষ টাকা ওয়ারেন্টি বাবদ ভবিষ্যতে এই ওয়ারেন্টি সার্ভিসিং বাবদ ব্যয় হতে পারে।
অনুমান করা। এস্টিমেটেড মানে অনুমান করা। এবং এটা কি বলছে, 2 লক্ষ টাকা খরচ হয়েছে 2017 সালে, এবং আমরা এখন অনুমান করছি যে এই যে প্রোডাক্ট 15,000 প্রোডাক্ট 100 টাকা করে বিক্রি করলাম, সে 2017 সালে 2 লক্ষ টাকা তো ব্যয় করেছি, আরো পরবর্তী বছরে 2 বছর, তো 2017 সালে আমরা তো সার্ভিস দিলাম, আর 2018 সালে সার্ভিস দিতে হবে 2 বছর ওয়ারেন্টি। 2 বছর ওয়ারেন্টিতে আমাদের পরবর্তী বছর আমাদের ওয়ারেন্টি এক্সটেন্ড যাবত আরো 8 লক্ষ টাকা লাগতে পারে। এর হচ্ছে এই অবস্থা, মানে এর মিনিংটা হচ্ছে এই। এখন করতে বলছে কি দেখো, প্রিপেয়ার আর এ জার্নাল এন্ট্রিজ ফর, নাম্বার বলছে দ্য সেল অফ কন্ট্রাক্ট। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি দিতে বলছে, নাম্বার দ্য সেল অফ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট আমরা যেটা বিক্রি করেছি 15,000 ইউনিট, আমরা যে 100 টাকা করে বিক্রি করেছি, এটার জার্নাল এন্ট্রি দিতে বলছে। বিনা হচ্ছে দ্য কস্ট অফ সার্ভিসিং ওয়ারেন্টি। আমাদের সার্ভিসিং ওয়ারেন্টির যে কস্ট, এই যে 2 লক্ষ টাকা যে কস্ট আমরা ব্যয় করছি, সেই ব্যয়ের জার্নাল এন্ট্রি দিতে বলছে। তারপরে আছে সি নাম্বার, দ্য রিকগনাইজ অফ ওয়ারেন্টি রেভিনিউ। আমাদের ওয়ারেন্টি রেভিনিউ বাবদ কত টাকা আমাদের আয় হবে, সেই আয়টা আমাদের রিকগনাইজ করতে বলছে, আমাদের চিহ্নিত করতে বলছে যে কত টাকা আয় হবে আমাদের। আচ্ছা, তা জার্নাল এন্ট্রিজ কিভাবে দেবো আমরা? এই অঙ্কটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, তোমরা এই অঙ্কটা খুব ভালো মতো হ্যাবজ করবে। আচ্ছা, আমরা জার্নাল এন্ট্রিজ এর ঘর দেখাই। তার 3টা জার্নাল হবে জাস্ট, আর বির অঙ্ক তো বেশি বড় না, ছোট। আমরা জার্নালে ঘর দেখালাম। এখানে আরএ কর্পোরেশন 2 নাম্বার। এখানে আমি তোমাদের আগেই বলছি, এগুলোর নাম ধাম কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে, হ্যাঁ। 2 নাম্বার জার্নাল এন্ট্রিজ আমাদের ভিন্ন ভিন্ন করে দিলে বেটার হয়, তবে ভিন্ন ভিন্ন করে দেখলে আবার অনেক সময় চলে যাবে, যেহেতু এটা 4 মার্কের অঙ্ক, একটার মধ্যেই পড়ার চেষ্টা করব। তাহলে এখানে লিখবো আর এ কর্পোরেশন, আরএ কর্পোরেশন জার্নাল এন্ট্রিজ। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, তাই না? এটা হচ্ছে ক্রেডিট। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এ নাম্বারে জার্নাল দেব। প্রথমে হচ্ছে এই যে এ নাম্বারের জন্য জার্নাল দেব, যে আমরা যে সেল করেছি সে সেলের জার্নাল এন্ট্রি দিতে হবে। তাহলে এ নাম্বারের জন্য আমরা এখানে ডেটের ঘরে এখানে এ নাম্বারটা দেই, 2017 সাল, 2017 সাল আমাদের এ নাম্বারের জন্য জার্নাল দেব। তাহলে এখন আমরা এই যে আমরা কি করেছি, ওয়ারেন্টি কন্ট্রাক্ট আমরা সেল করেছি, তাহলে এই সেল বাবদ আমাদের জার্নাল এন্ট্রি দিতে বলছে এ নাম্বারে। তাহলে লিখবো এখানে, আমরা এই 15,000 টাকা যে আমরা বিক্রয়, আমরা ওয়ারেন্টি কন্ট্রাক্ট যে আমরা সোল্ড করলাম, তাহলে এই টাকাটা তো আমাদের আয় হয়নি। যখন তাদের সেবা দিব, অর্থাৎ 2 বছর যখন পার হয়ে যাবে, তখন আমাদের পুরো টাকাটা আয় হবে। আগে আমরা যখন টাকা নিচ্ছি, তাহলে টাকা নিলে এর জন্য জার্নাল হবে কি, ক্যাশ হচ্ছে ডেবিট, আর আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, কত? 15,000, 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট বিক্রি করেছে 100 টাকা করে, তাহলে হচ্ছে কত? 15 লক্ষ টাকা, তাই না? 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। আচ্ছা, এখানে আনআর্নড কেন লিখলাম বলতো, বলতে পারবে? বুঝতেছি না আনআর্নডটা কেন হ্যাঁ, স্যার যেহেতু সম্পদটা এখনো আমাদের মানে আয়ত্তে আসেনি আর কি, কথা বলা, সম্পদটা আমাদের মানে পুরোপুরি আয়ত্তে আসেনি, ওখানে আমাদের ওয়ারেন্টি বাবদ দেওয়া আছে, এখন আমাদের এখান থেকে ব্যয় হবে
আচ্ছা ঠিক আছে, বিস্তারিত বুঝাই বলতে পারলাম না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোমাকে। টু রেকর্ড আরাউন্ড ওয়ারেন্টি রেভিনিউ, একজন কাস্টমারকে যখন আমরা ওয়ারেন্টি বাবদ টাকা নিয়েছি, আমরা ওয়ারেন্টি বাবদ টাকা নিয়েছি, কি বলে টাকাটা নিয়েছি বলতো? যেটা যদি নষ্ট হয় 2 বছরের মধ্যে, তাহলে আমরা এটা মেরামত করে দিব ফ্রিতে, তাই না? এই তো, মানে কথা বলতে হবে আমার সাথে। জি স্যার। লামিয়া, প্রীতি, কথা বলতে হবে আমার সাথে। জি স্যার। তাহলে আমরা একজন কাস্টমার, একজন বলতে সব কাস্টমারের কাছ থেকে আমরা যে 100টা ইউনিট আমরা 100 টাকা করে বিক্রি করেছি, 15,000 ইউনিট ওয়ারেন্টি কন্ট্রাক্ট। তাহলে এই বাবদ নিছি যে আপনারা এই যে প্রোডাক্ট নিলেন, এই প্রোডাক্ট বাবদ যদি টাকা মানে নষ্ট হয়ে যায়, প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ঠিক করে দিব। তাহলে ঠিক করে দিব এর মানে কি, যে তার প্রোডাক্ট যে কোনো সময় 2 বছরের মধ্যে যে কোনো সময় নষ্ট হতে পারে, তাই না? নষ্ট হতে পারে না জি যে কোনো স্যার। সময়? তাহলে নষ্ট যদি হয়, তাহলে আমাদের তো ঠিক করে দিতে বাধ্য, কারণ 2 বছরের মধ্যে ওয়ারেন্টি দিব। তাহলে এটা আমরা সেলস লিখবো না, এখানে আমরা সেলস, এখানে তোমাদের মনে এরকম প্রশ্ন জাগতে পারে যে এটা তো হওয়ার কথা ছিল এরকম ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, যেহেতু বিক্রি করেছি। কিন্তু না, এখানে আমাদের বিক্রি করেছি ওয়ারেন্টি কন্ট্রাক্ট, চুক্তি, একটা ওয়ারেন্টি চুক্তি বিক্রি করেছি আমরা, যে আমরা এতটি প্রোডাক্টের ওয়ারেন্টি বিক্রি করেছি ভাই, আপনি যদি ওয়ারেন্টি সহ মাল নেন তাহলে এত টাকা করে দিতে হবে, আপনি ওয়ারেন্টি ছাড়া নেন এত। ওয়ারেন্টি সহ আমরা মাল দিয়েছি, কিন্তু সেই ওয়ারেন্টির বাবদ, শুধু ওয়ারেন্টি বাবদ মানে 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট আমরা বিক্রি করেছি ওই 1 বছরে 2017 সালে 100 টাকা করে আমরা প্রতিটা কত 100 টাকা বাবদ আমরা নিচ্ছি। মানে আমরা অনেক সময় বলা থাকে না যে একটা, যদি তুমি কারেন্টের বাল্বই যদি কিনতে যাও, তাহলে যদি বলে যে ওয়ারেন্টি ছাড়া কত, ওয়ারেন্টি ছাড়া হচ্ছে 150 টাকা, আর যদি ওয়ারেন্টি সহ নেন তাহলে 100 টাকা বেশি দিতে হবে, অর্থাৎ 250 টাকা দিতে হবে, তাই না? তাহলে ওয়ারেন্টির মূল্য কত দাঁড়ালো? 100 টাকা দাঁড়ালো না? বোঝনি মনে হয়। জি এই জি স্যার। লামিয়া, বুঝতে পারছো? স্যার বুঝি নাই। বুঝি নাই, আচ্ছা। আচ্ছা প্রীতি, তুমি একটা ধরো একটা লাইট কিনবা, লাইট, যে বাল্ব, ইলেকট্রিক বাল্ব। তো দোকানে গিয়েছো, দোকানদার তোমাকে বলছে যদি ওয়ারেন্টি ছাড়া নেন তাহলে 150 টাকা হলেই হবে, আর যদি ওয়ারেন্টি সহ নেন তাহলে 250 টাকা দিতে হবে। এরকম আমরা সিচুয়েশনে পড়ি না? দোকানদার এরকম বলে না? জি। তাহলে ওয়ারেন্টি ছাড়া নিলে 150, ওয়ারেন্টি সহ নিলে 250। 250। তাহলে ওয়ারেন্টির মূল্য কত? 100 টাকা না? 100। জি তাহলে স্যার। ওয়ারেন্টির কারণে তো 100 টাকা বেশি দিতে হচ্ছে। এইরকম হ্যাঁ। 15,000 পিস বাতি বিক্রি করছি ওয়ারেন্টি সহ। সেই ওয়ারেন্টি বাবদ আমাদের প্রতিটা ওয়ারেন্টি কন্ট্রাক্টের জন্য কত টাকা? 100 টাকা করে। 100। তাহলে ওয়ারেন্টির এই বছরে 2 বছরে যদি একটা বাল্বও নষ্ট না হয়, তাহলে আমাদের এই পুরো টাকাটাই আমাদের লাভ হবে, এই পুরো টাকাটাই লাভ হবে। কিন্তু আমাদের কি লাভ, আমরা কি এখনো মানে 2 বছর কি শেষ হয়েছে এখনো? সবেমাত্র বিক্রি করলাম, তাই না? 2 বছর তো এখনো শেষ হয়নি। তাহলে এই জন্য এটা কি করছি, এটা আমাদের এখনো আয় হয়নি। এটা যদি 2 বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আয় হয়ে যাবে, কিন্তু 2 বছর সবেমাত্র বিক্রি করলাম, এটা তো এখনো আয় হয়নি। যদি এর মধ্যে নষ্ট হয়ে যায় আমাদের তো ঠিক করে দিতে হবে, ঠিক করতে তো আমাদের মেরামত ব্যয় লাগবে, তাই না? তাহলে এই জন্য আমরা এই 100 টাকা করে যেটা আমরা পেয়েছি সেটা ওয়ারেন্টি আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ বাবদ, অর্থাৎ আমাদের এখানে আমরা সেলস লিখবো না, আনআর্নড বাবদ পেয়েছি। মানে আনআর্নড, এখন আমরা অগ্রিম টাকাটা নিয়েছি, মানে সেবা দেওয়ার আগে অগ্রিম টাকা নিয়েছি। বুঝতে পেরেছো এটা? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এই ওয়ারেন্টি বাবদ আমরা অগ্রিম টাকাটা নিয়েছি, তাহলে আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ। এখন এই 2017 সালে যেটা বিক্রি করলাম, এই বিক্রয় করছি 15 লক্ষ টাকা, ওর মধ্যে আমরা ওয়ারেন্টি সার্ভিস করে দিছি, এই যে সার্ভিসিং করে দিছি, ওয়ারেন্টি সার্ভিসিং করে দিছি, এই বাবদ স্পেন্ড হয়েছে, খরচ হয়েছে কত? 2 লক্ষ টাকা। মানে কিছু বাল্ব নষ্ট হয়েছে, সেই বাল্বগুলো আমাদের কাছে আসে, আমরা মেরামত করে দিয়েছি, সেই বাবদ আমাদের 2 লক্ষ টাকা খরচ হয়েছে। 2 লক্ষ টাকা যদি খরচ হয়ে যায়, 2 লক্ষ টাকা যদি আমাদের খরচ হয়ে যায়, তাহলে খরচ হয়ে গেলে তো ক্যাশ ক্রিয়েট হবে আমাদের, তাই না? আর কি বাবদ খরচ হলো এটা?
ওয়ারেন্টি এক্সপেন্স বাবদ আমাদের এই যে বি নাম্বারে এখানে কি বাবদ হবে? ওয়ারেন্টি এক্সপেন্স বাবদ, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট কত টাকা? আমাদের 2 লক্ষ টাকা। এখানে আমরা ক্যাশ লিখলাম, অনেক সময় এখানে ক্যাশ বা আমাদের কোনো যন্ত্রপাতি চলে যেতে পারে, তাই না? সেটা আমরা নগদ মূল্য ধরেছি যে এই বাবদ আমাদের স্পেন্ড হয়েছে, সেই স্পেন্ডটা বলতে আমাদের খুচরা যন্ত্রপাতি চলে যেতে পারে, এই জন্য এখানে ক্যাশ বা ইনভেন্টরি এটসেট্রা এই ধরনের কথা লেখা আছে। তো আমরা ক্যাশ লিখলেও লিখতে পারি, অথবা তুমি কমাদে ক্যাশ, ইনভেন্টরি, ম্যাটেরিয়ালস এটসেট্রা এভাবেও লিখতে পারো, মানে যে কোনো একটা খরচ হয়েছে আর কি। তো আমরা ক্যাশই লিখবো, যে মনে করছে যে নগদ টাকায় আমাদের ব্যয় হয়েছে। তাহলে এখানে লিখবো টু রেকর্ড ওয়ারেন্টি এক্সপেন্স, টু রেকর্ড এর কি করলাম? ওয়ারেন্টি এক্সপেন্স পেড করছি। তাহলে টু রেকর্ড ওয়ারেন্টি এক্সপেন্স পেইড, এটা গেল বি নাম্বার। এখন সি নাম্বার বলছে যে রিকগনাইজ, আমরা যে 2 লক্ষ টাকার ওয়ারেন্টি সেবা দিয়েছি, সে 2 লক্ষ টাকার সেবা বাবদ আমাদের কত টাকা আয় হয়েছে? 2 লক্ষ টাকা সেবা দিলাম, আমাদের মোট মূল্য কত? 15 লক্ষ টাকা। মোট মূল্য কত? 15 লক্ষ টাকা, তাই না? আমাদের মোট জি ওয়ারেন্টি খরচ হবে কত? 2 লক্ষ টাকা হয়েছে, আরো 8 লক্ষ টাকা হবে, অর্থাৎ 15 লক্ষ টাকার 15 লক্ষ টাকা ওয়ারেন্টি আয় করেছি আমরা। এই 15 লক্ষ টাকা ওয়ারেন্টি যে আয় করেছি, এই আয় বাবদ আমাদের খরচ তো 2 লক্ষ টাকা হয়েছে, আরো 8 লক্ষ টাকা হবে, মানে কি মোট 10 লক্ষ টাকা হবে, তাই না? তাহলে আমরা অলরেডি সেবা দিয়েছি কত? 2 লক্ষ। তাহলে 2 লক্ষ টাকার জন্য কত টাকা আমাদের আয় হবে? তাহলে এটা আমরা লিখবো সি। তাহলে আমাদের এই আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউর মধ্যে কত টাকা আয় হবে? অর্থাৎ আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউর মধ্যে থেকে আয় করতে গেলে আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ এই যে দায় আছে, এটা দায় হিসেবে আছে, এই দায়ের মধ্যে থেকে কত টাকা আয় হলো? তাহলে আয় হলে দায়টা আমাদের কমে যাবে কত? আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ, এটা একটু তোমাদের ভাবতে হবে বিষয়টা। ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট আর স্যার অন্য অঙ্কগুলোর থেকে এটা কেমন যেন ভুলাই গেছে সব কিছু। ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট, ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। এখন আমরা মোট খরচ কত টাকা হবে? 8 লক্ষ টাকা খরচ যদি করি, মানে এখানে আরো 8 লক্ষ টাকা ব্যয় হবে, তাই না? কালার চেঞ্জ করি, 8 লক্ষ টাকা আরো ব্যয় হবে, 2 লক্ষ টাকা অলরেডি করেছি, তাহলে মোট খরচ হচ্ছে কত? 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকা খরচ করলে আমরা এই 15 লক্ষ টাকা পুরোটাই আয় হয়ে যাবে। তাহলে 2 লক্ষ টাকা খরচ করার ফলে কত টাকা আমাদের আয় হবে? এটা আমাদের এখন বের করতে হবে। তাহলে এখন দেখো ঐকিক নিয়মের মতো, ঐকিক নিয়মের মতো যে ওয়ারেন্টি বাবদ আমাদের মোট ব্যয় আয় হয়েছে কত? 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা আনআর্নড হিসেবে নিয়েছিলাম, এটা পুরোটা আয় হবে কত টাকা খরচ করলে? 2 লাখ টাকা খরচ করেছি, আরো 8 লাখ টাকা খরচ করলে আমাদের পুরো টাকাটা আয় হয়ে যায়, মানে আর লোকজনদের আমাদের আর ওয়ারেন্টি বাবদ আর কোনো খরচ করতে হবে না। তাহলে আমাদের 15 লক্ষ টাকা পুরোটা আয় হবে। তাহলে এই বছর খরচ করেছি কত? আমরা 2 লক্ষ টাকা খরচ করেছি, তাহলে 2 লক্ষ টাকার জন্য কত আয় হবে? এটা আমাদের ঐকিক নিয়মের মতো, অর্থাৎ 10 লক্ষ টাকা মোট ওয়ারেন্টি এক্সপেন্স হলে আমাদের আনআর্নড রেভিনিউ হচ্ছে আয় হবে কত টাকা? 15 লক্ষ টাকা। অতএব 1 লক্ষ টাকা হলে হবে কত? অতএব 2 লক্ষ টাকা যে খরচ করেছি, তাহলে 2 লক্ষ টাকা খরচ করার ফলে আমাদের কত টাকা আয় হবে? তাহলে ক্যালকুলেটর ধরো, 15 লক্ষ ভাগ হচ্ছে 10 লক্ষ গুণন 2 লক্ষ, তাহলে এটা হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা আমাদের এই বছরে আয় হিসাবে দেখাতে হবে। তাহলে আমরা এখানে লিখবো এই আনআর্নড 2 লক্ষ টাকা সেবা দিয়েছি, তার মানে আমাদের এবছর আমাদের 2 লক্ষ টাকা সেবা দেওয়ার ফলে 3 লক্ষ টাকা আমরা ওয়ারেন্টি থেকে আয় করেছি, আনআর্নড ওয়ারেন্টি থেকে আয় করেছি। তাহলে এখানে টু রেকর্ড হবে, টু রেকর্ড, এটা একটু ব্যতিক্রম টাইপ লাগছে না? আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ আর্নড
ওয়ারেন্টি রেভিনিউ আর্নড ওয়ারেন্টি রেভিনিউর মধ্যে এত টাকা আয় হয়েছে, শেষ। এটা হচ্ছে আমাদের মানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা। তো অর্থাৎ এটা তোমরা বারবার একটু করার চেষ্টা করলো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা জানাও, বা এটা আমি আবার আলোচনা করব। তাহলে এই অঙ্কটা ঠিক এসেছিল কিন্তু এই যে এই অঙ্কটার মতোই, এই যে 6 নম্বর অঙ্কের মতোই, একই অঙ্ক। হ্যাঁ, তো সপ্তাহ আসছিল। আরেকটা দেখবো আমরা, পাস করছিল। আচ্ছা, এটা একটু জটিল টাইপ। আমরা এই 3-4 দেখবো। 3-4 দুটাতে আমাদের আসলে এই যে 3-4 হচ্ছে পাসপোর্ট আসছিল, এবং এগুলো একটু সহজ টাইপ আছে, 17-18তে আসছিল। আচ্ছা দেখো, এই অঙ্কতে বলা আছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে বলা আছে জুন 1, 2015, জুনের 1 তারিখ 2015তে বেক্সিমকো কোম্পানি টুক লোন টাকা 2 লক্ষ। বেক্সিমকো অবলিক প্রাইম লিমিটেড, হ্যাঁ, যে কোনো কোম্পানি একটি নাম বললে হবে, সমস্যা নেই। 2015 সালের জুনের 1 তারিখে বেক্সিমকো কোম্পানি লোন নিয়েছে 2 লক্ষ টাকা ফ্রম সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের কাছ থেকে, অ্যান্ড সাইন এ নোট ফর পিরিয়ড অফ 6 মান্থ উইথ 10% ইন্টারেস্ট। তাহলে এটা বলছে যে বেক্সিমকো কোম্পানি 2015 সালের জুনের 1 তারিখে লোন নিয়েছে 2 লক্ষ টাকা, যেটা লোনের 6 মান্থ বলতে বোঝাবে এটা লোনের মেয়াদ, অর্থাৎ এই লোন 6 মাস পর পরিশোধ করতে হবে। ঠিক আছে? কত পার্সেন্ট ইন্টারেস্টে? 10% ইন্টারেস্ট, অর্থাৎ প্রত্যেক বছর সে 10% হারে ইন্টারেস্ট দিবে, 6 মাস পর টাকাটা পরিশোধ করবে। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম যে বেক্সিমকো কোম্পানি সোনালী ব্যাংক থেকে 2 লক্ষ টাকার লোন নিয়েছে 6 মাস মেয়াদি 10% ইন্টারেস্ট রেটে। এখন করতে বলছে কি দেখো, তোমার প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ অন জুন 1, 2015, লোন 15 রেকর্ড দ্য লোন। তাহলে জুনের 1 তারিখে আমাদের লোনটা কিভাবে রেকর্ড করব সেটা জার্নাল এন্ট্রি দিতে বলছে। আচ্ছা, তাহলে কি হবে, এটা আমাদের সরাসরি যে জার্নাল করি, তাহলে জার্নালে ঘর দেখাবো কি, এটা আমাদের 1, 2, 3 আছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার এরকম, এটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্ক জার্নালে ঘর দেখালাম না। হ্যাঁ, 3 নাম্বার অঙ্ক রিকোয়ার্ড হচ্ছে 1। এখন এখানে বলছে যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি অন জুন 1, 2015, জুন 1, 2015তে জার্নাল এন্ট্রি ঘড়ি দেখায়। হ্যাঁ, মানে বিগত 3 বছর ধরে এই অঙ্ক তো আসেনি একটাও, এই অধ্যায়ের অঙ্ক দিতে পারে তো এবারে। মানে 16, 17, 18, 19 এই 4 বছর আসছে, তারপরে 20, 21, 22 আসে নাই আর কি। এই অধ্যায় থেকে আসেনি। আমাদের ডিগ্রিতে আসে, অনার্সে আসছে। আচ্ছা, দিতে পারে সহজ অধ্যায়। হ্যাঁ, সহজ অধ্যায় স্যার। পার্টিকুলার্স, এটা হচ্ছে রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। আচ্ছা, তাহলে এখন এখানে বলছে যে আমরা লোন নিয়েছি, এরকম অঙ্ক বহুবার এসেছে। হ্যাঁ, আমরা এখানে কি করেছি, লোন নিয়েছি কখন, জুনের 1 তারিখ। তাহলে 2015 জুনের, এখানে লিখবো 2015
জুনের 1 তারিখ। জুনের 1 তারিখে যদি লোন নিয়ে থাকি, কিভাবে লোনটা নিয়েছি? এখানে বলছে সাইন এ নোট। নোটে সাইন করে যখন নিয়ে আসবো তখন নাম হচ্ছে নোট পেয়েবল। এই লোন আর তখন লেখা যাবে না। আমরা স্বাভাবিকভাবেই সোনালী ব্যাংক থেকে যদি এই কথা বলা না থাকতো, তাহলে আমরা ডাইরেক্টলি লিখতাম ক্যাশ ডেবিট, লোন ক্রেডিট। কিন্তু সাইন এ নোট যখন বলা থাকবে তখন আর লোন লিখবো না, তখন লিখবো নোট পেয়েবল। ঠিক আছে? তাহলে এখানে আমাদের জার্নাল হবে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট আর নোট পেয়েবল ক্রেডিট। নোট পেয়েবল কেন ক্রেডিট হলো বলো তো? এটা তো নোট ক্রেডিট হওয়ার কথা ছিল। কত টাকা? 2 লক্ষ টাকা। নোট পেয়েবল কেন ক্রেডিট করলাম? তাহলে এখানে আমরা লিখবো এই যে কথাটা পুরোটাই লিখবো। সোনালী ব্যাংক থেকে যে নোট নিয়েছে, টুক লোন টু রেকর্ড, টুক লোন ফ্রম সোনালী ব্যাংক, কি সাইন এর নোট 6 মান্থ পিরিয়ড উইথ ইন্টারেস্ট। এর পুরো কথাটাই লিখতে হবে। আমি লিখলাম না, এই টাকাটা বাদ আর এই পুরো কথাটা এখান থেকে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি এটা ব্যাখ্যা লিখলাম, ব্যাখ্যা অনেক বড় হবে, তাই ব্যাখ্যা টু রেকর্ড লিখে, তাহলে কিভাবে ব্যাখ্যা লিখবো? টু রেকর্ড লিখে টুক লোন from Sonali Bank Limited and signed a note for a period 6 months with interest. এ পর্যন্ত লিখবো। আচ্ছা, এটা আমরা জার্নাল এন্ট্রি দিলাম। এখন বলছে 2 নাম্বার প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি বললে আমরা নোটটা বলছেন একটু হ্যাঁ নোট পেয়েবলটা কেন হয় আর কি আমরা তো জানি না। আচ্ছা 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 ঠিক আছে। আমি তোমার তো বললাম একটু, যদি আমাদের এই কথাটা যদি না থাকতো সাইন এ নোট, ঠিক আছে, সাইন এ নোট কথা যদি না থাকতো তাহলে সরাসরি লিখতাম ক্যাশ হচ্ছে ডেবিট আর লোন হচ্ছে ক্রেডিট। কিন্তু যখন নোটের কথা বলা থাকবে, এই যে সাইন এ নোটের কথা যখন বলা থাকবে যে লোন করেছে ঠিকই, কিন্তু একটা নোট পেয়েবল সাইন করে, তখন আর লোন হবে না, তখন লিখতে হবে কি নোট পেয়েবল। এই জন্য হয়েছে নোট পেয়েবল, এই যে নোটের কথা বলা আছে এই জন্য এখানে নোট পেয়েবল হয়েছে। বুঝতে পেরেছ? মানে নোট পেয়েবল শব্দটা মানে ওরা টাকাটা কি এখন পুরোপুরি ক্রেডিট হয়নি না 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 ওরা পাবে নাকি? না, দুটাই দায়, এটাও দায় এটাও দায়। ঠিক আছে, দুটাই হচ্ছে দায়। কিন্তু যখন এটা নোট পেয়েবলে সাইনের কথা বলা থাকবে তখন নোট পেয়েবলই লিখতে হবে। নোটের যখন কথা বলা থাকবে নোট পেয়েবল লিখতে হবে। যে নোট পেয়েবল না থাকে তাহলে তখন লোন লিখতাম, লোন, এই যে লোন লিখতাম শুধু, ক্যাশ ডেবিট লোন ক্রেডিট। আচ্ছা ঠিক আছে। দুটাই দায় আমাদের কাছে। আচ্ছা, তাহলে এখন আমরা তারপরে দেখো 2 নাম্বার প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বললেই মানে জুন 30 তারিখে, 1 তারিখে নিয়েছিলাম, 30 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে, 30শে জুন, তখনই আমাদের ইন্টারেস্টের এন্ট্রি দিতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রি যখন আমাদের দিতে বলবে তখন আমাদের ইন্টারেস্টের এন্ট্রি দিতে হবে, ইন্টারেস্ট। তাহলে এখানে আমাদের জুন কত? জুন 30, এটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট। আর জুন 30-এ আমরা দিব 2 নাম্বার রিকোয়ারমেন্ট। তার 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা কি লিখবো? ইন্টারেস্ট, মানে যখনই অ্যাডজাস্টিং এন্ট্রি বলবো তখন ইন্টারেস্ট এক্সপেন্সের দিব। ইন্টারেস্ট অ্যাডজাস্টিং এন্ট্রি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে জুনের 1 তারিখে নিছিলাম, 30 তারিখে দিচ্ছি, তাহলে কয় মাসের সুদ দিব? 1 মাসের সুদ আমাদের বাকি থাকবে, তাই না? তাহলে 1 মাসের সুদ যদি বাকি থাকে তাহলে সুদের হার কত এখানে? 10% রেটে, এই যে 10% রেটে, খেয়াল করছো? 10% রেটের সুদ আমাদের দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই 10 মাসে 10% হারে যদি আমরা সুদ দেই, 1 মাসের সুদ কত হবে তাহলে? তাহলে এখানে আমাদের 2 লক্ষ টাকা, তাহলে ইন্টারেস্টটা হবে কত? ক্যালকুলেশনটা হবে এরকম যে এখানে করি 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার 10% আমরা সুদ ধরলাম, করলে কত হচ্ছে? পার্সেন্টেজ করে যেটা বাড়াবে সেটা হচ্ছে 1 বছরের জন্য বাড়াবে। কত? 20,000 টাকা। এই 20,000 টাকা 1 বছর সুদ দিতে হবে, কিন্তু 1 বছরে তো না, আমরা 1 মাসের করব। 30 তারিখে, 1 তারিখে নিয়েছিলাম, 30 তারিখে আমরা ইন্টারেস্টের এক্সপেন্সের এন্ট্রি দিচ্ছি, মানে কি 1 মাসের ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এটাকে 12 দ্বারা ভাগ দিব, 1 দ্বারা গুণ করব, কত হয়? 20,000। তাহলে 20,000 ভাগ 12 গুণন 1 কত হলো? আমাদের
1667 টাকা, 1667 টাকা। এটা কি বুঝতে সমস্যা হলো? এখানে লিখবো টু রেকর্ড, ব্যাখ্যা হচ্ছে কি অ্যাক্রুড ইন্টারেস্ট, টু রেকর্ড অ্যাক্রুড, ACCRUED, অ্যাক্রুড ইন্টারেস্ট, বকেয়া ইন্টারেস্ট লিপিবদ্ধ করা হলো। আচ্ছা, এটা কি সমস্যা হলো? বুঝতে সমস্যা হলো? এটা আরেকবার বলবো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমি এটা কি জন্য দিলাম, এখানে বলা আছে অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি যখন দিতে বলবে তখন আমাদের ইন্টারেস্ট এন্ট্রি দিতে হবে। এই যে অ্যাডজাস্টিং এন্ট্রির কথা বলা আছে, এই জন্য আমরা ইন্টারেস্টে অ্যাডজাস্টিং এন্ট্রি হবে সবসময় প্রত্যেকটা অঙ্কেই। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমরা কি সুদের টাকা দিয়েছি, সুদের টাকা দেয়নি? সুদের টাকা দিলে ওখানে বলা থাকতো যে ইন্টারেস্ট এক্সপেন্স পেইড, কিন্তু সুদের টাকা যেহেতু দেয়নি, সুদের টাকা পাবে, তাহলে খরচ আমাদের ডেবিট হবে আর ইন্টারেস্ট পেয়েবলটা আমাদের কি হবে? ক্রেডিট হবে। হ্যাঁ, অর্থাৎ খরচ বাকি থাকলে আমাদের কি হয়, ওই এক্সপেন্স বেড়ে যাবে আর ওই পদীয় ওই এক্সপেন্সটা আমাদের বেড়ে যাবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা হবে ইন্টারেস্টটা? কত টাকা হবে? এক মাসের ইন্টারেস্ট এক মাসে কি হবে? এই যে জুনের 1 তারিখে নিয়েছি, 30 তারিখে এন্ট্রি দিতে বলছে আমাদের। আমি এটা করিনি নিজে থেকে, এখানে অঙ্কে বলাই আছে যে 30 তারিখে এন্ট্রি দিতে বলছে। এই যে 1 তারিখে আমরা কি করেছিলাম, 1 তারিখে কারো কাছ থেকে যদি টাকা নেই, তার 30 তারিখে কি একবারে আমরা 6 মাসের সুদ দিব, না 1 মাসের সুদ দিব বাবা? 1 মাস স্যার। 1 মাসের। তাহলে 1 মাসের সুদটা আমাদের বের করতে হবে। এই 1 মাসের সুদটা বের করার জন্য 2 লক্ষ টাকা নিয়েছিলাম, এই 2 লক্ষ টাকা নিয়েছিলাম, 2 লক্ষের উপর 10%, অঙ্কে বলাই আছে 10% করার পর 20,000 টাকা বাড়লো। এই 20,000 টাকা 1 বছরের সুদ। পার্সেন্টেজ অ্যাপ্লাই করার পর যেটা বাড়াবে সেটা হচ্ছে 1 বছরের সুদ। ওইটাকে আমরা 12 দ্বারা ভাগ করব, 1 দ্বারা গুণ করবো, তাহলে 1 মাসে পাবে এত টাকা। আচ্ছা, এখন সর্বশেষে বলা আছে যেটা, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি অ্যাট ম্যাচুরিটি অন নভেম্বর 30। আমরা এই যে জুনের 1 তারিখে নিছি, তাহলে জুন, এখানে আমরা দেখো, খেয়াল করে দেখো, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, দেখো 1 2 3 4 5 6, এই 6 মাস পর কি হয়েছে? ম্যাচুরিটি হচ্ছে, মানে কি মেয়াদ পূর্ণ হচ্ছে। তাহলে এই যে 6 মাসের কথা বলা আছে না, এই 6 মাস মেয়াদের কথা বলা আছে, 6 মাস মেয়াদের পর তার সুদ আসল যত আছে সব পরিশোধ করে দিতে হবে। তাহলে সেই ম্যাচুরিটি যখন জার্নাল দিব আমরা, তাহলে আমরা একবার পরিশোধের জার্নাল করব। তাহলে পরিশোধের যে জার্নাল দিয়ে থাকি, তার মানে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের জার্নাল দিতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্সের জার্নাল দিতে হবে, আর এই যে নোট পেয়েবল যেটা নিয়েছে সেটা জার্নাল দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের কাছ থেকে পাবে কি কি, আমাদের কাছ থেকে পাবে এই নোট পেয়েবল, এই দায়টা, এই পেয়েবলটার দায়, এটা এই টাকাটা আমাদের কাছ থেকে পাবে। আর কি পাবে? এখানে যে পেয়েবল আছে সেই টাকা আমাদের কাছে পাবে, তাই না? তাহলে এই 2 লক্ষ টাকা পাবে, এদিকে 1 মাসের টাকা যেটা বকে আছে সেটা পাবে, আর বাদ বাকি যে 5 মাসের খরচের টাকা সেটা পাবে, তাই না? বোঝানি মনে হয়, বোঝা যায়নি? বোঝা যায়নি? বুঝতে পারছি স্যার। আমরা কারো কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছি, তাহলে 2 লক্ষ টাকা যখন মেয়াদ পূর্ণ হবে, মেয়াদ পূর্ণের সময় 2 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু এইদিকে আমরা 1 মাসেরটা অলরেডি ইন্টারেস্ট আমরা 1667 টাকা ধরেছি, কিন্তু দেইনি আমরা। তাহলে এটাও পরিশোধ করতে হবে, 1667 টাকা আমরা ধরেছি, 1667 টাকা, এটাও পরিশোধ করতে হবে। আর বাদ বাকি যে এই যে 5 মাসের যে সুদের খরচ সেটাও পরিশোধ করতে হবে না? তাহলে এই তিনটা জিনিস আমাদের পরিশোধ করতে হবে। তাহলে এই তিনটা জিনিস পরিশোধ করতে গেলে আমাদের এই যে নোট পেবল বলতে দায়, এই দায়ের টাকাটা পরিশোধ করতে হবে, এটা পরিশোধ করব, আর এই পেবলটা এটা পরিশোধ করব। তাহলে আমরা এখানে নভেম্বর স্যার তখন তাহলে সুদের হারটা কেমন হবে? ওই সুদের হার ওটাই হবে, ওটাই শুধু সময় হবে, 5 মাসের সুদ বের করতে হবে। নভেম্বর কত? নভেম্বর 30। তাহলে এটা হচ্ছে, না এখানে আমাদের কাছ থেকে পাবে কি? নোট পেয়েবল আসলের টাকা পাবে। তাহলে আসল টাকাটা যেটা পাবে, তাহলে দায় পরিশোধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দায়ের টাকাটা আগে পরিশোধ করব। দায়ের টাকা কি ছিল? এখানে নোটস পেয়েবল ছিল, এই যে নোটস পেয়েবল। তাহলে এখানে লিখবো নোটস পেয়েবল ডেবিট, নোটস পেয়েবল ডেবিট। আর কি একটা দায় ছিল? ইন্টারেস্ট, 1 মাসের যে সুদের খরচ ধরেছিলাম সে সুদ বাবদ দায় হয়েছিল, সে দায়ের টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে দায় কি? এখানে পেয়েবলটা, যত পেয়েবল আছে সবগুলো এখন ডেবিট করব, কারণ সবগুলো দায় একবার পরিশোধ করতে হবে। তাহলে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। আর কি হবে? এটা তো 1 মাসের সুদ, এটা তো হচ্ছে আসল টাকা, তাই না? 2 লক্ষ টাকা, এটা হচ্ছে আসল টাকা,
এক মাসের সুদ ধরেছিলাম 1667 টাকা, আরো তো 5 মাসের সুদ পাবে, আর সেই 5 মাসের সুদটা লিখতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আর এগুলো সবগুলো টাকা আমাদের পরিশোধ করব, তাহলে লিখতে হবে ক্যাশ ক্যারি। তাহলে 5 মাসের সুদ কত হবে, ওই একই রকম ভাবে বের করব, 2 লক্ষ টাকা গুণন হচ্ছে কত, 10%, এটাকে 12 দ্বারা ভাগ করব, 5 দ্বারা গুণ করব, তাহলে 5 মাসের সুদ বাড়বে। তাহলে এক মাসের সুদ তো এখানে ধরছি, আর 5 মাসের সুদ কত হবে, 20,000 ভাগ হচ্ছে কত, 12 গুণন 5, তাহলে হচ্ছে কত হলো এটা, 20,000, 20,000 10%, সরি 2 লক্ষ 10% কত, 20,000 না, ভাগ 12 গুণন 5, তাহলে হচ্ছে 8,333 টাকা। 8,333 যোগ 1667 আর যোগ হচ্ছে 2 লক্ষ, তাহলে 2,10,000। আমরা এখানে লিখবো 2,10,000, ক্যাশ হচ্ছে ক্রেডিট, এটা একটু নিয়ে যাই, এই ক্যাশ হচ্ছে সবগুলা মিলে দিব, তাহলে 2 লক্ষ কত, 10,000, এই 2,10,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের জার্নাল। লিখবো টু রেকর্ড নোটস পেইড নোটস পেয়েবল উইথ ইন্টারেস্ট, নোটস পেয়েবল উইথ ইন্টারেস্ট সহ নোটস পেয়েবল পরিশোধ করা হলো। এই হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রিটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমাদের আসার সময় এর মধ্যে থাকবেই, কিন্তু তোমাদের যেহেতু কয়েক বছর আসেনি, এর মধ্যে থাকার সম্ভাবনা খুব বেশি। হুম, এই অঙ্কটা এবং যেটা এর আগের যে অঙ্কটা দেখলাম, এই অঙ্কটা দেখো, আর গতদিন যে অঙ্কটা দেখেছি আমরা পারছি, ওই একটা অঙ্ক বিভিন্ন বার এসেছে, ওই একটা অঙ্ক একটু তোমরা ভালো মতো দেখো। আচ্ছা, এখানে পার্ট সি, এখানে এই অঙ্কটা আমাদের 2 নম্বর যে অঙ্কটা করলাম, এই যে এই অঙ্কটা যেটা করলাম, এই অঙ্কের মতোই হচ্ছে এইটা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক, HW, একই অঙ্ক। এটাও ওই অঙ্কের মতো, এটা পাস করছে আসলে 16 সালে, এটাও আসছে, কিন্তু ওই 2 নম্বর অঙ্কের মতো খুব বেশি কঠিন না। এটা 100 এত, টুগেদার 1 এর এস্টিমেটেড কস্ট ওয়ারেন্টি এত, ইয়ার এত, সহজ আছে, একই অঙ্কের মতোই, আগের অঙ্কের মতোই, মানে 2 নাম্বার। আর এই অঙ্কটা কেবল যেটা অঙ্কটা আমি করলাম সেই অঙ্কের মতো, এটা পুষ্পিতা বড় এত, এটা পাস করছিল আমাদের এত টাকা, এত পার্সেন্ট, 3 মাস মেয়াদি, আমাদের ডিসেম্বর 1 তারিখে, নভেম্বর 1 তারিখে এন্ট্রি দিতে বলছে, ডিসেম্বর 31 তারিখে ইন্টারেস্ট এন্ট্রি দিতে বলছে, অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে, তারপর ফেব্রুয়ারি 1 তারিখে পরিশোধের এন্ট্রি দিতে বলছে, 3টা এন্ট্রি হবে, একই অঙ্ক, এটাও একই অঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের পার্ট বি মোটামুটি এই 2টা 3টা অঙ্ক যদি আমরা দেখি, 2টা অঙ্ক দেখলে পার্ট বি আমাদের শেষ, এবং এই 2টা অঙ্কের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এই 2টা অঙ্ক তোমাদের একটু বেশি জানতে হবে। আর এখান থেকে পার্ট সি থেকে এই একটা অঙ্ক, এই 1 নম্বরের মতোই যে অঙ্কটা আমরা দেখেছি, ওই অঙ্কই জাস্ট এখানে, আর অন্য কোনো অঙ্ক নেই। আর এটা না, এটা আমাদের অতটা ইয়া না। আর হচ্ছে ডিগ্রি পাসপোর্ট 2019, 5 নাম্বার, এটা 18 সালে সেকেন্ড ইয়ারে। তারপরে এটা ডিগ্রি পাস করছে, এইরকম অঙ্ক আমরা গতদিন যেটা করেছি ওইটাই, এটাও গতদিন যেটা করেছি ওটাই, না ওইটাই। তারপরে এটা একটু আলাদা,
এটা আজকে দেখবো এটা এবং এটা একই অঙ্ক 5 নাম্বার এবং এটা একই অঙ্ক। এটা 18 সালে আসছিল, এটা আসছিল হচ্ছে 20 সালে, একই অঙ্ক। এটা আমরা গতদিন যে অঙ্ক করছি সেটার মতো, গতদিন ওই অঙ্ক করেছি আর কি। এটা গতদিন অঙ্কের মতো। এটা একটু আলাদা, এটা অ্যাকাউন্টিং 22 সালে আসছিল, এটা একটু আলাদা। আচ্ছা, আমরা প্রথমে এই দুইটা অঙ্ক দেখি। এই অঙ্কগুলো আমাদের একই অঙ্ক। এই যেটা 2018 সালে অনার্সে আসছিল, এই অঙ্কটা আমাদের আমরা একটু দেখি। হুম 2019 সালে তোমাদের আসছিল, এই অধ্যায় থেকে তো তোমাদের দেওয়ার কথা, এই অধ্যায় থেকে দেয়নি না? পাস কোর্স 20 সালে আসছিল, 20 সালে আসছিল, 20 সালে। আচ্ছা, এই দুইটা অঙ্কের মধ্যে আমরা দেখি। এই অঙ্কটা হচ্ছে একই অঙ্ক, এটা এবং এটা একই, 50,000। আচ্ছা দেখো 5 নাম্বার অঙ্কটা দেখো, 5 নাম্বার এবং হচ্ছে এই যে এই 8 নাম্বার একই অঙ্ক। হুম দুইটা একই অঙ্ক, শুধু টাকার অ্যামাউন্টে একটু পার্থক্য আছে। এই আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখে, এটা দেখে আমরা এই নোট শেষ করবো আর কি। এই 4-5টা অঙ্ক করলে এই অধ্যায় মোটামুটি শেষ আমাদের। আচ্ছা, 5 নম্বর অঙ্কে বলা আছে দেখো, আমরা রিকোয়ারমেন্টটা আগে পড়ি। এই যে রিকোয়ারমেন্টটা আগে দেখবো আমরা। রিকোয়ারমেন্টে কি বলা আছে? এ রিকোয়ারমেন্টে বলা আছে, এ মেক অল দ্য জার্নাল এন্ট্রিজ নেসেসারি টু রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজাকশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেট। আমাদের যে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই ডিসেম্বরে এই যে ডেটে আছে, এই ডেটের আমাদের নেসেসারি প্রয়োজনীয় জার্নাল এন্ট্রি দিতে বলছে। বিনিময় বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট ডিসেম্বর 31 কনসার্নিং ইন্টারেস্ট। আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। অ্যাজিউম বলছে যে স্ট্রেট লাইন অ্যামোর্টাইজেশন অফ ডিসকাউন্ট। আমাদের স্ট্রেট লাইন অ্যামোর্টাইজেশন, ডিসকাউন্টের স্ট্রেট লাইন অ্যামোর্টাইজেশন ধরে আমাদের এটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু জার্নাল এন্ট্রির ঘরটা দাগাই। প্রথমে এ নাম্বারের জন্য কয়টা বাজে? এখানে সময় নেই। আচ্ছা, তাহলে এখানে আমাদের জানালে ঘরটা দেখাবো। বেঁকা হয়ে গেল, বাঁকা।
তাহলে এটা অঙ্ক নাম্বার হচ্ছে 5, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, এই কটাই দেখবে আর কি। রিকোয়ার্ড হচ্ছে কত, এ, জার্নাল এন্ট্রিজ করতে বলছে, রিকোয়ার্ড এ। কোম্পানির নাম হচ্ছে কি, তানিন এন্টারপ্রাইজ, তানিন এন্টারপ্রাইজ, জার্নাল এন্ট্রিজ। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা হচ্ছে রেফারেন্স, এটা ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ক্রেডিট, আচ্ছা। তাহলে প্রথমে আমাদের কি বলা আছে দেখো, আমরা জার্নাল এন্ট্রিজে প্রথমে বলা আছে পারচেজ ইনভেন্টরি ফ্রম, আচ্ছা কোনটা দেখতেছি, এটা তো, হ্যাঁ, ইকোনো কোম্পানি অন অ্যাকাউন্ট। আমরা ইকোনো কোম্পানির কাছ থেকে আমরা কি করেছি, পারচেজ করছি, বাকি তো কত, 50,000 টাকা। তানিন রেকর্ড পারচেজ গ্রস অ্যান্ড ইউজ এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তানিন কি করে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করে। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম যদি ব্যবহার করার ফলে আমরা পারচেজ করলে সাধারণত হয় পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই যে পারচেজ হয় ডেবিট আর ক্যাশ হবে ক্রেডিট। কিন্তু এই পারপেচুয়াল ইনভেন্টরি লেখার থাকার কারণে, পারপেচুয়াল ইনভেন্টরি যখন থাকবে তখন পারচেজ আর লেখা যাবে না, তখন লিখতে হবে কি, তখন লিখতে হবে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমাদের সাল নাই, সেপ্টেম্বরের 1 তারিখ, এখানে দেব সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বর 1 তারিখ আমরা লিখবো কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর হচ্ছে যেহেতু এটা কি বাকিতে ক্রয় করছে না, এই যে ওন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয় করছে, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট। কত টাকা ক্রয় করেছে, 50,000 টাকা, তাই না? তাহলে 50,000 টাকা, 50,000 টাকা। ব্যাখ্যা কি লিখবো, টু রেকর্ড গুডস পারচেস অন অ্যাকাউন্ট। আমি এটা মুখে বলে দিচ্ছি কারণ সময় অনেক বেশি লাগবে। এরপর আরেকটা ব্যাচ আছে আমার থার্ড ইয়ারে। তো টু রেকর্ড, আমরা ব্যাখ্যা কি লিখবো, টু রেকর্ড গুডস পারচেস অন অ্যাকাউন্ট। আচ্ছা, মানে অক্টোবর 1 তারিখে বলা আছে। ইস্যু নোট, ওই যে ইকোনো কোম্পানির কাছ থেকে যে আমরা মাল ক্রয় করলাম, ইকোনো কোম্পানি আমাদের কাছ থেকে ধরো টাকা পাবে এখন, তাই না? বাকিতে ক্রয় করেছে। ইকোনো কোম্পানি এখন টাকা চাচ্ছে বা কোনো ক্রমে সে আমাদের কাছ থেকে সৎবিশ্বাস পাচ্ছে না, এখন বাকি বকেয়া জিনিস সে বলছে যে ভাই আপনি একটা নোট তৈরি করে দেন, একটা লিখে দেন, লিখিত একটা চুক্তি, লিখিত একটা দলিল আমাকে দেন, যেটাকে বলে নোট। লিখিত ডকুমেন্টের মাধ্যমে যখন আমরা ক্রয় বিক্রয় করি সেটাকে বলে নোটের মাধ্যমে ক্রয় বিক্রয়, ঠিক আছে? তাহলে ক্রয় করলে নোটস পেয়েবল হয়, আর বিক্রয় করলে নোট রিসিভেবল হয়। তাহলে এই অ্যাকাউন্টস পেয়েবল, এই দায়টা আর থাকতেছে না, এই দায়টা আমাদের কি হয়ে যাবে, দায়টা কমে যায়, ওই দায়টা কনভার্ট হয়ে যাবে নোট পেয়েবলে নভেম্বর 1 তারিখে। তাহলে এখানে আমরা নভেম্বরের 1 তারিখ এই অ্যাকাউন্টস পেয়েবলের দায় থাকবে না, এই দায়টা কি হবে, এই দায়টা তখন কি কমে যাবে। তাহলে লিখবো হচ্ছে এখানে ই, কোম্পানির নাম লিখতে হয় ইকোনো, না ইকোনো কোম্পানি। আচ্ছা, এখন এই অ্যাকাউন্টস পেয়েবল যেটা হবে, অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কমে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল ইকোনো কোম্পানি, এটা বোঝা গেল না নাকি? আর নোটস পেয়েবল ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট কত টাকা, ওই 50,000 টাকায়, মানে ওই টাকারই একটা নোট তৈরি করে দিচ্ছি আমরা, একটা লিখিত দলিলে স্বাক্ষর করছি। তাহলে এখানে আমরা কি বলা আছে দেখো, ইস্যু 50,000 টাকা, 12 মান্থ মেয়াদি নোট, 8% সুদে। ইকোনো কোম্পানিকে আমরা কি করেছি, একটা নোট ইস্যু করেছি যে আমরা ইকোনো কোম্পানি আমাদের কাছ থেকে টাকা পাবে 50,000 টাকা, এই 50,000 টাকা অবশ্যই 12 মাসের মধ্যে পরিশোধ করব, এবং আমরা 8% ইন্টারেস্ট প্রদান করব, 8% কি ইন্টারেস্ট প্রদান করবো, এই মর্মে একটা লিখিত দলিল 100 টাকা স্ট্যাম্পে সাইন টাইন করে আমরা তাকে দিয়েছি। তাহলে তাকে যদি দেই তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে না, অ্যাকাউন্টস পেয়েবল ব্যক্তি, আর যে ব্যক্তিকে যখন লিখিত ডকুমেন্ট দেবো সেটা হচ্ছে নোটস পেয়েবল। তাহলে এই ব্যক্তির এটা দায় আর থাকতেছে না, ব্যক্তির দায়টা আমাদের কি হবে, এখন ডেবিট হবে, আর নোটস পেয়েবল ক্রেডিট হবে। আচ্ছা,
তাহলে এখানে লিখবো কি, ব্যাখ্যা লিখবো কি, টু রেকর্ড নোটস পেবল ইস্যু টু অ্যাকাউন্টস পেবল। এখন আমরা কি লিখবো, যে নোটস পেবল ইস্যু টু অ্যাকাউন্টস পেবলকে নিকট নোটস পেবল ইস্যু করা হয়েছে। আচ্ছা, তারপরে আছে আমাদের নভেম্বরের 1 তারিখ। নভেম্বরের 1 তারিখে আমাদের কি বলা আছে দেখো, যে বড় টাকা 50,000 ফ্রম যমুনা ব্যাংক বাই সাইনিং এ 12 month জিরো ইন্টারেস্ট বেয়ারিং কত 54,000 টাকা নোট। আমরা যমুনা ব্যাংকের নিকট আমরা কি করেছি, সাইনিং করে নিয়ে আসছি, একটা লিখিত দলিলে যমুনা ব্যাংকে সাইনিং করে আমরা টাকা নিয়ে আসছি কত 54,000 টাকা। 50,000 টাকা আমরা পেয়েছি, যেটা নোটের ইয়াটা হচ্ছে কত 54,000 টাকা। অর্থাৎ এই লিখিত ডকুমেন্ট যেটা আছে, সেই লিখিত ডকুমেন্টে আমরা সাইন করেছি কত 54,000 টাকার নোট, কিন্তু জনতা ব্যাংক আমাদের দিবে কত 50,000 টাকা দিবে। তাহলে জনতা ব্যাংক আমাদের যদি 50,000 টাকা দিয়ে থাকে, তাহলে আমরা এটা কত তারিখ, মানে ব্যাপারটা বোঝো নি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা একটা লিখিত ডকুমেন্টে সাইন করেছি, যেটার মূল্য হচ্ছে 54,000 টাকা, কিন্তু জনতা ব্যাংক যখন আমাদের টাকা দিবে 50,000 টাকা, যে ওই বাদ বাকি 4,000 টাকা হচ্ছে তার লাভ, সে যেহেতু ইন্টারেস্ট নেবে না, এখানে বলাই আছে জিরো, এই যে এখানে বলছে যে জিরো ইন্টারেস্ট বেয়ারিং, এখানে কোনো ইন্টারেস্ট বহন করতে হবে না। এই যেমন এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে, এখানে ইন্টারেস্ট রেট দেওয়া নাই, তার মানে এই 4,000 টাকায় তার হচ্ছে ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট অ্যাপ্লাই করতে হবে না। 4,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, বা এখন আমরা সেটা ডিসকাউন্ট হিসেবে ধরবো, অর্থাৎ 54,000 টাকা পাওয়ার কথা সেটা পাচ্ছি কত 50,000 টাকায়। তাহলে এখানে আমরা লিখবো কত তারিখ হবে এটা, টাকা হচ্ছে নভেম্বর 1 তারিখ। ওকে, নভেম্বর 1 তারিখ দিলাম, সরি এটা অক্টোবর 1 তারিখ ছিল, এটা অক্টোবর ছিল, এটা অক্টোবর ছিল, এখন এটা হচ্ছে নভেম্বর 1 তারিখ। নভেম্বর 1 তারিখে কি হচ্ছে, আমরা টাকা পাচ্ছি, তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট, আর ডিসকাউন্ট ও নোটস পেবল, আমরা যে কোন যে টাকাটা পাচ্ছি সে টাকাটার নাম হচ্ছে কি ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। আর এখানে আমরা লিখবো কি নোটস পেয়েবল, যমুনা ব্যাংকের কাছ থেকে আমরা নোটের মাধ্যমে টাকাটা নিয়ে আসছে, তাহলে নোটস পেয়েবল হচ্ছে ক্রেডিট। কত টাকা নোটস পেয়েবল ক্রেডিট, কত টাকা হচ্ছে, এটা নোটস পেয়েবল মোট হচ্ছে কত 54,000 টাকা। 54,000 টাকার মধ্যে আমরা যমুনা ব্যাংক আমাদের দিবে কত 50,000 টাকা, 4,000 টাকা দিবে না, 4,000 টাকার নাম হচ্ছে ডিসকাউন্ট। তাহলে এখানে ব্যাখ্যা কি লিখবো, টু রেকর্ড নোটস পেয়েবল ইস্যু উইথ ডিসকাউন্ট, এখানে ব্যাখ্যা লিখবো। আচ্ছা, তারপরে আছে ডিসেম্বর 1 তারিখ। ডিসেম্বরের 1 তারিখে বলা আছে দ্য বোর্ড অফ ডিরেক্টর ডিক্লেয়ার টাকা 30,000 ক্যাশ ডিভিডেন্ড দ্যাট উইল বি পেয়েবল অন জানুয়ারি 10, 2015। বলছে বোর্ড অফ ডিরেক্টর, আমাদের বোর্ডের পরিচালকগণ ডিক্লেয়ার করেছে, ঘোষণা করছে কত 30,000 টাকা ক্যাশ ডিভিডেন্ড, নগদ ডিভিডেন্ড 30,000 টাকা ঘোষণা করছে, লভ্যাংশ ঘোষণা করছে। তার লভ্যাংশ ঘোষণা যদি করে, তাহলে লভ্যাংশ ঘোষণা করছে কত 30,000 টাকা, যেটা প্রদেয় হবে, যেটা প্রদান করতে হবে 2015 সালের জানুয়ারি 1 তারিখে, কিন্তু আমরা 14 সালে এন্ট্রি দিই। ডিভিডেন্ড কি আমরা দিয়েছি, দেইনি, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি, ঘোষণা করেছি। তাহলে ডিভিডেন্ড যখনই ঘোষণা করব, এই ডিভিডেন্ডটা আমরা প্রদান করি নাই, অর্থাৎ লোকজন যে শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডারদের মাঝে বলা হয়েছে 30,000 টাকা নগদ ডিভিডেন্ড দেওয়া হবে, ডিক্লেয়ার করছে, ডিক্লেয়ার করা মানে ঘোষণা করছে, এখনো প্রদান করেনি। তাহলে প্রদান না করলে, তাহলে এর জন্য আমরা প্রদানটা করবে কখন, যে 2015 সালের জানুয়ারি 10 তারিখে, কিন্তু আমরা এটা 31শে ডিসেম্বর এন্ট্রিটা কি দেবো, যখনই ঘোষণা করবে তখন এটা আমাদের কোম্পানির কাছে দায় হিসেবে থেকে যায়। তাহলে ডিসেম্বর 1 তারিখে এর জন্য দিব হচ্ছে ডিসেম্বর 1 তারিখ। তাহলে এখানে লিখবো ডিভিডেন্ড ঘোষণা করলে অলওয়েজ রিটেইনড আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। ডিভিডেন্ড পেয়েবল এটা এখনো প্রদান করি নাই, প্রদান করব। ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট কত টাকা, 30,000 টাকা। এটা হচ্ছে জার্নাল এর, একটু ঝামেলা করছে, 30,000 টাকা। তাহলে এখানে ব্যাখ্যা কি লিখবো, ব্যাখ্যা লিখবো টু রেকর্ড ডিভিডেন্ড ডিক্লার, ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এ এর জার্নাল আর কি, মানে এ নাম্বারের জার্নাল। এখন বি নাম্বারের জার্নালের জন্য এখানে বলছে যে আমাদের কি করতে বলছে, বি নাম্বার জার্নাল দেখো, আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স দিতে বলছে, আর আমাদের এই যে ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন আমাদের কত টাকা হবে,
ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন কত টাকা ডিসকাউন্ট আমাদের 31শে ডিসেম্বরে আমাদের করতে হবে সেটা আমাদের দিতে হবে, অর্থাৎ ডিসকাউন্টের অ্যাডজাস্টিং এন্ট্রি এবং হচ্ছে ইয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি, এটা আমি সবদা গেলাম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে কত, রেকর্ড হচ্ছে বি নাম্বারের জন্য এখানে প্রথমে লিখবো 2000 কত সাল, 2014 সাল, 2014 এর ডিসেম্বর 31। ইন্টারেস্ট প্রথমে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা হবে এখানে আমাদের ওই যে 8% ইন্টারেস্টের কথা যেটা বলা আছে, 8% ইন্টারেস্টের কথা বলা আছে, সেটা হচ্ছে কখন নিছিলাম, অক্টোবর। তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস হচ্ছে না? তাহলে 3 মাসের সুদ আমাদের বকেয়া ধরতে হবে। এই যে 8% দ্বারা সুদ আমাদের বকেয়া বোঝাবে। তাহলে এখানে 50,000 টাকার উপর আমাদের কত পার্সেন্ট ধরবো, 8% আমাদের সুদ ধরতে হবে। তাহলে সুদ ধরলে যেটা বাড়াবে সেটা 1 বছরের জন্য বাড়াবে, এটাকে 12 দ্বারা ভাগ করব, 3 দ্বারা গুণ করব, করলে কত হচ্ছে 50,000 গুণন 8% ভাগ 12 গুণন কত 3, তাহলে সমান সমান এটা হচ্ছে সমান 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 হচ্ছে 1000 টাকা ডেবিট আর এটা হচ্ছে 1000 টাকা ক্রেডিট। তাহলে এখানে ব্যাখ্যা লিখবো টু রেকর্ড অ্যাক্রুড ইন্টারেস্ট পেয়েবল। আচ্ছা, এটা হলো ইন্টারেস্ট এক্সপেন্সের। এখন আমাদের আরেকটা আছে, ওই যে ডিসকাউন্ট যেটা আছে, ডিসকাউন্ট আমরা যেটা দিলাম উপরে, এই ডিসকাউন্ট যেটা দিলাম এটা কয় মাসের ডিসকাউন্ট, এটা আমরা নোটে এখানে মেয়াদ বলা আছে কত, এই যে এই এরিয়ার দেখো খেয়াল করো, এটা মিশে দেই, এখানে এন্ট্রি বলা আছে 12 মাসের জন্য। আমরা 12 মাস ব্যবহার করে এই 4000 টাকা ইন্টারেস্ট বেশি দিচ্ছি, মানে 4000 টাকা বেশি দিচ্ছি আমরা, যেটাকে কি লিখছি, যেটাকে আমরা ইন্টারেস্ট বলেছি, জিরো ইন্টারেস্ট বলেছি, যেটাকে আমরা ডিসকাউন্ট বলেছি। তাহলে নভেম্বরের 1 তারিখে নিয়েছিলাম, তাহলে 30 তারিখে আমরা এন্ট্রি দিচ্ছি, ডিসেম্বর 31 তারিখে এন্ট্রি দিচ্ছি, তাহলে নভেম্বর মাস আর ডিসেম্বর মাস 2 মাসের আমাদের ডিসকাউন্টটা পার হয়ে গেছে, তাই না? 2 মাসের ডিসকাউন্টটা পার হয়ে গেছে, তাহলে ডিসকাউন্টটা কমে যাবে, তাহলে ডিসকাউন্ট এক্সপেন্সটা কমে যাবে। তাহলে এখানে আমরা লিখবো ডিসকাউন্টটা যদি কমে যায়, তাহলে আগে ছিল ডিসকাউন্ট কি ছিল, ডেবিট ছিল, এই যে ডিসকাউন্ট নোটস পেয়েবল আমাদের ডেবিট ছিল, সেটা এখন কি হবে, সেটা এখন কমে যাবে, কমে গেলে যে ডেবিট ছিল সেটা ক্রেডিট করব, আর ডেবিটটা কি হয়ে যাবে, ইন্টারেস্ট এক্সপেন্সে কনভার্ট হয়ে যাবে বা ডিসকাউন্ট এক্সপেন্সে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা ডিসকাউন্ট এক্সপেন্স বা ইন্টারেস্ট এক্সপেন্স যেটা লিখি না কেন, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স বা ডিসকাউন্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ডিসকাউন্ট অন নোটস পেয়েবল, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট। কত টাকা আমাদের 4000 টাকার ডিসকাউন্ট হয়েছিল, কয় বছরের জন্য, 12 মাসের জন্য, 1 বছরের জন্য, তাই না? স্যার কিভাবে বুঝলাম, এই যে এখানে বলাই আছে 12 মাসের আমরা ব্যবহার করবো টাকাটা, এই জন্য 4000 টাকা আমরা কম নিয়েছি। তাহলে 4000 টাকা 12 মাসের জন্য কম নিয়েছিলাম, তাহলে 2 মাসের জন্য কত হবে, তাহলে 2 মাস পাবো, মানে 2 মাস ব্যবহার করেছি, নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস। নভেম্বরের মাসে 1 তারিখে নিয়েছিলাম, তাহলে ডিসেম্বরে এন্ট্রি দিচ্ছি, তাহলে 2 মাসে আমাদের কত হবে, এটা গুণন 2, তাহলে 4000 ভাগ 12 গুণন 2 সমান সমান 667 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের 667 টাকা, এটা হচ্ছে কত, 667 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশনের কথা যেটা বলছে, আমরা এই ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশনের কথা যেটা বলছে এই বাবদ আমরা এন্ট্রিটা দিলাম এটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের এটার অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা মোটামুটি আমাদের এই এন্ট্রিগুলো মোটামুটি আমাদের একটু হাতের নাগালে আছে, মানে আমাদের আমরা সহজে হয়তো বুঝতে পারতেছি, কিন্তু এটা একটু আমাদের কাছে জটিল লেগেছে এটা, তাই না? এটা একটু আনকমন লেগেছে, কিন্তু এটা আমাদের অর্থাৎ ডিসকাউন্টটা আমাদের 12 মাস ব্যবহার করার ফলে আমাদের 4000 টাকা ডিসকাউন্ট হবে, তাহলে 2 মাস ব্যবহার করেছি, তাহলে 2 মাসের জন্য কত হবে, 67 টাকা, এটা ডিসকাউন্টটা কমে যায়, ইন্টারেস্ট এক্সপেন্সে লিখতে হবে, কনভার্ট করতে হবে। আচ্ছা, এই যে কয়টা অঙ্ক তোমাদের দেখালাম, এই 4-5টা অঙ্ক, এই 4-5টা অঙ্ক একটু তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, এর মধ্যে থাকবে একটা ইনশাল্লাহ এবারে। তো আমার থার্ড ইয়ারের ব্যাচ আছে, এখন আমি থার্ড ইয়ারের ব্যাচ দেখাবো, অলরেডি 7 মিনিট চলে গেছে। তাহলে আগামী দিন আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এই অধ্যায় শেষ করছে আমরা
তোমরা কি 1 নম্বর অধ্যায় যদি করো, 1 নম্বর অধ্যায় যদি করো তাহলে 1 নম্বর অধ্যায় করাবো, অর্থাৎ রিভিউ যে অধ্যায়টা আছে, ইনকাম স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওটা যদি করো ওটা দেখাবো। ওটা অঙ্কটা একটু অনেক বড়, তো আর না হলে আমি আবার রিভিশন করবো, আর শুরুতে ইয়ে দেবো, ডিপ্রিসিয়েশন থেকে রিভিশন শুরু করব। যদি স্যার ওগুলো থেকে যায় তাহলে রিভিশন দেন তো ভালো হবে। আচ্ছা, রিভিশন দেবো সামনের দিন থেকে, তাহলে রিভিশন হবে আমাদের। হ্যাঁ, মানে যদি 5টা করার মতো গ বিভাগে 5টা বা খ বিভাগে যদি 3টা বা 2টা করার মতো অঙ্ক হয়ে যায় তাহলে রিভিশন দেন, আর অধ্যায় বাড়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে রিভিশন দেবো। কিন্তু আমাদের সময় কম, মানে স্যার 20 বা 25 দিন সময় আছে টোটালি। 25 দিনের মধ্যে 12টা ক্লাস পাবো হয়তো বা 10 থেকে 12টা। আচ্ছা ঠিক আছে, তাহলে রিভিশন দেবো না। আচ্ছা তাহলে ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।